আপনারা সারা জীবনে হয়তো অনেক বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছেন। সেটা বাঙালি বিয়ে হোক কি অবাঙালি বিয়ে। বিয়েবাড়ি মানেই একটা আনন্দ, মজা, খাওয়া-দাওয়া, অনেক লোকজন, তাই না? কিন্তু কখনো কি আপনারা এমন কোনো বিয়েবাড়ি গেছেন, যে বিয়েবাড়িতে যাদের বিয়ে হচ্ছে অর্থাৎ পাত্র-পাত্রী সেই অর্থে কেউ নেই। কিন্তু সেখানে রয়েছে বিয়ের সম্পূর্ণ আয়োজন। বেনারসি, মুকুট, পাঞ্জাবি, খাওয়া-দাওয়া, বিয়ের সমস্ত রিচুয়াল সবকিছুই আছে। কিন্তু সেখানে কোনো পাত্র-পাত্রী নেই। এই যে বিয়েবাড়ি, এই বিয়েবাড়ির পাত্র-পাত্রী কেউই কিন্তু শরীরী নন, অর্থাৎ কোনো মানুষ নয়। এই বিয়ের পাত্র-পাত্রী হচ্ছে দুটো অতৃপ্ত আত্মা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। ২ অতৃপ্ত আত্মার বিয়ে। এবং সেখানে কিন্তু সাধারণ বিয়ের মতো সমস্ত আচার অনুষ্ঠান পালন হচ্ছে, খাওয়া-দাওয়া রয়েছে, মানুষজন নিমন্ত্রিত রয়েছে। কিন্তু কেন এরকম অবস্থা হলো, যেখানে দুটো আত্মার বিয়ে দিতে হচ্ছে? আপনাদেরও নিশ্চয়ই জানতে খুব ইন্টারেস্ট জাগছে। অবশ্যই আপনাদেরকে এই সত্যি ঘটনাটা বলব। তার জন্য আপনাদের সকলকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনার যে পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক, অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে। তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনা যেন প্রচারযোগ্য হয়। সেই ঘটনা যেন কোনো রকম বিদ্বেষমূলক না হয়। এবং কারোর ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাগুলো দয়া করে পাঠাবেন না। কারণ আমরা সে ধরনের ঘটনা কখনোই প্রচার করি না। আর আমাদের ঘটনা কিন্তু ছোট থেকে বড় সকলে শোনার জন্য। তো সেই বিষয়টাও ঘটনা পাঠানোর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা বীরভূম থেকে তুষারকান্তি বাবু লিখে পাঠিয়েছেন। ওনার পুরো নাম হলো তুষারকান্তি ব্যানার্জি এবং বর্তমানে উনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করেন। আর ২ বছর পরে উনি সেখান থেকে রিটায়ার করছেন। এবং উনি জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলকে বিগত ৬ মাস ধরে শুনছেন। উনার খুব ভালো লাগে, প্রত্যেকটি ঘটনাই প্রায় উনি শুনে ফেলেছেন। তো সেই জন্য ওনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উনি শেয়ার করেছেন। উনি রিকোয়েস্ট করেছেন, উনি ঘটনাটা যে ২ টো ইমেলে ভাগ, ভাগ করে পাঠিয়েছেন, আমি ২ টো ইমেলই পড়ে যেন নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি এবং এই ঘটনাটা বলার ক্ষেত্রে আমি ওনাকে তুষার বাবু বলেই সম্বোধন করছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তুষারবাবু ছোটবেলা থেকেই ওনার জন্ম হচ্ছে বীরভূমে এবং ছোটবেলাটা স্কুলিং ওনার সমস্ত বীরভূমেই কাটে। এবার আপনারা যারা বীরভূমে থাকেন বা বীরভূমে থাকেন না, তারাও হয়তো অনেকে জানেন বীরভূম যে জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই জেলার মানে বেশ কিছুটা অংশ যেটা রয়েছে সেটা ঝাড়খণ্ড বর্ডারের দিকে রয়েছে। এবং বীরভূমের বিশেষত পশ্চিমের দিক যে জায়গাটা রয়েছে, সেইখান থেকে কিন্তু ঝাড়খণ্ড খুবই কাছে এবং ওখানে প্রচুর গ্রাম আছে যেগুলো একদম ঝাড়খণ্ড বর্ডারে। এবার দীর্ঘদিন যেহেতু ওনারা বীরভূমেরই বাসিন্দা, তো এই তুষারবাবুর বাবা হঠাৎ করেই একটা জমির সন্ধান পান
যেটা ঝাড়খণ্ডের আন্ডারে পড়েছে এবং ওনাদের যে বাড়ি ছিল সেটাও কিন্তু ঝাড়খণ্ড থেকে খুব বেশি দূরে না। মানে ওনাদের বাড়ি থেকে ঝাড়খণ্ড একটা অটোতে লাগতো ওই ০.৫ ঘন্টা মতো। এবার জমিটা বেশ ভালো এবং আশেপাশে বাড়িঘরও রয়েছে। তো সেইজন্য ওনার বাবা একদিন জাস্ট কিউরিওসিটি বশত জমিটা দেখতে যায়। এবার জমিটা দেখতে গেছে তো ওনার বেশ ভালো লেগেছে জমিটা। এবং যিনি জমিটার মালিক ছিলেন তার হচ্ছে ৩ মেয়ে। ২ মেয়ের বিয়ে হয়ে গেছে এবং আরেক মেয়ে রয়েছে। কিন্তু কিছু একটা কারণের জন্য উনার সেই সময় ফিন্যান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়। তো সেই কারণে উনি তড়িঘড়ি জমি বেচে সেই টাকা থেকে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং ওনার এরকম বেশ কিছু জমি-জমা রয়েছে এবং জমিটা দেখে ওনার বাবার পছন্দও হয় এবং উনি জমিটা কেনার কথা মনস্থির করে ফেলেন। এবার জমিটা উনি কিনেও ফেলেন। এবার বুঝতেই পারছেন যে একটা জমি কিনে ফেলে রাখাটা একটু রিস্কি ব্যাপার হয়ে যায়। কারণ অনেক সময় জমি বেদখল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার ঘটনা হচ্ছে যে শুধু জমিদার ওইভাবে বারবার দেখতে গিয়ে সেখানে তার জমিটা দেখে চলে আসা। তো বছর ২ মানে ওই জমিটা কেনার বছর ২ এর মধ্যে ওনার বাবা একটা ছোট্ট ঘর ওখানে বানায়। মানে অ্যাসবেস্টস দেয়, উপরে ছাদটা ঢালাই করেন না। অ্যাসবেস্টস দেন এবং সেখানে একটা বড় ঘর, একটা ছোট ঘর আর একটা কিচেন ছোট আর একটা টয়লেট এইটুকুনি বানান। এবার এই ঘরটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল, সেটা হলো যাতে জমিটা দেখার উদ্দেশ্যে ওনারা এখানে আসতে পারেন এবং এসে থাকতে পারেন। কারণ মানে জায়গাটা খুবই সুন্দর, গ্রামটাও ভালো। এবার যখন ওনারা আসতেন, হয়তো তুষারবাবু, ওনার মা, ওনার বাবা ৩ জনেই হয়তো জমিটা দেখতে এসেছেন। তো আশেপাশের লোকজন ভালো ছিল, তো তারা বলতো আমাদের ঘরে এসে একটু জিরিয়ে যান, একটু ভাত খেয়ে যান। গ্রামের লোকজন খুবই ভালো। কিন্তু এভাবে কতদিন? তো সেইজন্য উনি মানে আস্তে, আস্তে একটু, একটু করে টাকা জমিয়ে ২ বছরের মধ্যে ওখানে একটা ছোট্ট এরকম ঘর উনি বানালেন। এবারে ঘরটা যখন ওখানে বানালেন, তো তুষারবাবুর সেই সময় বয়স ছিল এই ১৮-১৯ এরকম এবং উনি কিন্তু কলেজও বীরভূম থেকেই পড়াশোনা করেছেন। ওনার কলেজও বীরভূমেই ছিল। এবার ওনার না ১ম দিকে ওই গ্রামে যেতে ভালো লাগতো না। যেখানে আরকি ঝাড়খণ্ডের যেখানে আরকি আ ওই জমিটা কিনেছিলেন। কিন্তু বাড়ি করার পরে আস্তে, আস্তে যখন ওই জায়গাটায় ১ দিন ২ দিন করে থাকা শুরু হলো, আশেপাশের লোকজন দেখছে এবং ওখানকার ঝাড়খণ্ডের মানুষের না মানে রান্নার যে রন্ধনশৈলী সেটা একটু আলাদা। তো সেখানে একটা জায়গায় খুব সুন্দর মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করত। সেখানে চায়ের দোকানে বেশ ভালো চা পাওয়া যেত। তো এই জিনিসগুলো দেখে আস্তে, আস্তে তুষারবাবুরও কিন্তু জায়গাটা বেশ ভালো লাগতে শুরু করে। আচ্ছা, আমি এখানে উনি বারণ করেছেন গ্রামের এক্সাক্ট গ্রামের নামটা নিতে। সেটা কেন বারণ করেছে সেটা আপনারা ঘটনাটা যখন আরেকটু এগিয়ে শুনবেন, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তা আমি এক্সাক্ট জায়গাটার নাম বলছি না। হয়তো আপনারা যারা বীরভূমের ওইদিকে থাকেন তারা হয়তো ঘটনাটা শুনেও থাকতে পারেন বা আপনারা হয়তো জানেনও। তো যারা জানেন তারা তো জানেনই। তো আমি আর নতুন করে মেনশন করছি না যেহেতু এটা একটা পারিবারিক ঘটনা ছিল। তো ব্যাপার হলো যে ওনারা যখন ওখানে বাড়িটা করে থাকা শুরু করলেন, মাঝে মধ্যেই ছুটি-ছাটা পেলে ওনারা ওখানে যেতেন, ৩-৪ দিন করে থাকতেন। আর ১ম দিকে ওই যে বললাম তুষারবাবু ভালো লাগতো না। তো বাবা-মাও বেশি দিন থাকতেন না। কিন্তু আস্তে, আস্তে ওনারও জায়গাটা ভালো লাগতে শুরু করে। তো এইভাবে ওনারা থাকছেন। তো একদিন হঠাৎ করেই ওনাদের আরকি বাড়িটা যে গ্রামে ছিল, তো সেখানকারই একটা লোকের মুখে শুনল যে ওই গ্রামেরই একটা মানে কিছু বছর আগে ঘটে যাওয়া একটা খুব দুঃখের কাহিনী ওনারা শুনলেন। এবার দুঃখের কাহিনীটা নাকি মানে ১ম মানে ঘটনাটা বলা শুরু হলো এই হিসেবেই যে এমন কিছু বিষয় থাকে যেগুলো হয়তো বহু বছর আগে ঘটে যায়। কিন্তু বিষয়টা বহু বছর আগে ঘটে গেলেও তার রেশ কিন্তু মানে বর্তমান সময়েও মানুষকে বয়ে যেতে হয়। এই করে একটা কথা শুরু হয় এবং সেখান থেকেই গ্রামের একজন বলেন যে, "আপনারা তো এখানে নতুন এসছেন, আপনারা হয়তো জানেন না, এই গ্রামে বেশ অনেক বছর আগে একটা এমন করুণ ঘটনা ঘটেছিল যে ঘটনাটার মানে এমনই তার রেশ, তার পরবর্তী ক্ষেত্রে এমনই ঘটনা কিছু সৃষ্টি হয়, যেটার জন্য আজকে এই বর্তমান যুগেও কিন্তু বাড়ির লোককে তার খেসারত দিতে হচ্ছে।" এবার তুষারবাবু ছোটবেলা থেকেই মানে যেকোনো বিষয়ে উনার খুব ইন্টারেস্ট। মানে পড়াশোনার থেকে শুরু করে পড়াশোনার বাইরেও যেকোনো বিষয়ে উনার খুব ইন্টারেস্ট। তো উনি বলেন, "কি এমন ঘটনা? আপনি বলুন।"
তো তখন বলছে যে, "তোমরা জানো না কিছু?" তখন বলছে, "না, আমরা তো এরকম কিছু শুনিনি।" এবার তুষারবাবুর বাবা ভেবেছেন যে ওনারা যে জমি কিনেছে সেই জমি সংক্রান্ত মনে হয় কোনো ডিসপুট আছে বা সেটা নিয়ে কোনো ঘটনা। তো উনি বলছে, "কেন আমাকে যে জমি বেচেছে তিনি তো এরকম কোনো কথা বলেননি। জমিতে কি কোনো সমস্যা আছে? আমাদের এই বাড়িটা যে আমরা করেছি এখানে কি কোনো খারাপ কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু আছে যেটা হয়তো আমি জানি না?" তো তখন ওই লোকটা বলছে, "না, না, আপনি যে জমি কিনেছেন তাতে কোনো সমস্যা নেই। আপনি ভালো জমিই কিনেছেন। যে বেচেছে তিনিও ভালো লোক। আমরা সকলেই তাকে চিনি। এটা নিয়ে কোনো সমস্যা নেই।" তো তখন বলছে, "তাহলে কি বিষয় আপনি বলতে চাইছেন?" তো তখন ওই ভদ্রলোক বলছেন যে, "আপনাদের বাড়ির পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে মানে পাশে ধান ক্ষেত রয়েছে, তারপরে একটা পুকুর রয়েছে। বলছে পুকুরের ডান পাড়ে দেখবেন একটা বাড়ি রয়েছে।" বলছে, "হ্যাঁ, বাড়ি আছে, দেখেছি।" বলছে যে ওই বাড়িতে মানে ওই বাড়িতে একটা ছেলে ছিল এবং গ্রামের একদম শেষ মাথার দিকে একটা বাড়ি আছে। সেই বাড়িতে একটি মেয়ে ছিল। তো এই বাড়ির ছেলে আর ওই বাড়ির মেয়ে দুজনেই কিন্তু ছোটবেলা থেকেই ওই একই গ্রামে মানুষ হয়েছে, একই স্কুলে যেত, পড়াশুনো করত। তো এই দুটো ছেলেমেয়ের মধ্যে ১ম একটা বন্ধুত্ব তৈরি হয়। আর এখানে বলে রাখি, এই পুরো গ্রামটা কিন্তু মানে ঝাড়খণ্ডের যে গ্রামটা রয়েছে, এখানে বিভিন্ন রকমের মানুষ বাস করে। মানে বিভিন্ন রকমের মানুষ বলতে আমি বোঝাতে চাইছি, এরা কিন্তু প্রত্যেকেই এক মানে এদের ভিতরে যে জাতের ব্যাপারটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু ডিফারেন্স রয়েছে। মানে এই ছেলেটা যে জাত থেকে বিলং করে আর মেয়েটা যে জাত থেকে বিলং করে দুটো কিন্তু আলাদা ছিল। মানে একজন একটু উঁচু জাত, একজন একটু নিচু জাত। মেয়েটার একটু উঁচু জাত ছিল। এবার ছোট ছিল তখন ছেলে-মেয়ে দুটোর মধ্যে বন্ধুত্ব, সেটা নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায়নি। এবার আস্তে, আস্তে যখন ওরা একটু বড় হতে শুরু করে, তখন কিন্তু গ্রামের লোক এই ছেলে-মেয়ে দুটোর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করতে থাকে। এবং যথারীতি যেহেতু মেয়েটার একটু উঁচু জাতের ছিল, মেয়েটার বাড়ি থেকে বলে যে, "তুমি কিন্তু ওই ছেলেটির সাথে কথা বলবে না। আর তুমি এখন একটু বড়ও হয়ে গেছো, এখন আর তোমার ওরকম বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই।" এবার বাড়ি থেকে যখন অবজেকশন দেয় বুঝতেই পারছেন, তো মেয়েটাও একটু ভয় পেয়ে যায়। কিন্তু ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকে যে বন্ধুত্বটা ছিল, সেই বন্ধুত্বটা যে কবে ভালোবাসার সম্পর্কে পরিণতি পেয়ে গেছিল, সেটা কিন্তু ওরা নিজেরাও ১ম এ বুঝতে পারেনি। এবার দুজনেই দুজনের থেকে দূরত্ব মেইনটেইন করে, একই গ্রামে থাকে, খুব বেশি ডিসট্যান্সও নয় বাড়ির। তো এইভাবে তো কথা না বলে আর কতদিন থাকবে? আর দুজনেই তখন বুঝতে পারে যে ওদের এই বন্ধুত্বটার মধ্যে একটা নিবিড় এবং গভীর একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। এবং ওরা যখন সেটা নিজেরা উপলব্ধি করতে পারে, ওরা তখন কিন্তু নিজেদের মতো করে গ্রামের থেকে বাইরে গিয়ে কোথাও একটা মাঝে মধ্যে ওরা দেখা করত। এবারে বাড়ির লোক তো ভাবছে যে ঠিক আছে আমরা বারণ করেছি, ওরা আর কথাবার্তা বলে না। কিন্তু আদতে দেখা যায় যে বিষয়টা উল্টো। ওরা গ্রামের বাইরে অন্য কোনো পাশের গ্রামে হয়তো কোনো মন্দিরের সামনে বা হয়তো পড়াশুনোর কথা বলে কোনো বান্ধবীর বাড়ি যাচ্ছে এই বলে হয়তো ওরা একে অপরের সাথে একটুক্ষণ দেখা করে কথাবার্তা বলে। এবার বুঝতেই পারছেন যে এইভাবে কথাবার্তা বলা বা দেখা করা এই বিষয়টা কখনোই খুব বেশি দিন লুকোনো থাকে না। যথারীতি ওদের ক্ষেত্রেও সেটাই হলো। গ্রামের একজন দেখে ফেলল এবং সেটা ওদের বাড়িতে গিয়ে পৌঁছলো কথা এবং সেটা নিয়ে একটা বিশাল অশান্তি হলো। মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ির লোকজনের কাছে আসা যে তোমাদের ছেলেকে বারণ করবে আমার মেয়ের সাথে কথা বলতে। এই নিয়ে একটা বিশাল অশান্তি হলো। এবং শুধু এই অশান্তিটা যে গ্রামের দুটো পরিবারের মধ্যে হয়েছিল তা কিন্তু নয়। গ্রামে যারা ওই মেয়েটাদের জাতের মানে একই জাতের ছিল, তারা বলল, "না, এভাবে ছোট জাতের ছেলেরা যদি এরকমভাবে বড় জাতের মেয়েদের সাথে কথা বলে, তাহলে একটা যদি এরকম ঘটনা গ্রামে ঘটে, তাহলে দেখা যাবে যে এরকম প্রচুর ঘটনা পরপর ঘটছে, যেখানে ছোট জাতের ছেলের সাথে বড় জাতের মেয়ের বিয়ে হচ্ছে বা এই যে ওদের মধ্যে যে তখন মানে এই ঘটনাটা কিন্তু আজ থেকে বেশ অনেক বছর আগেকার ঘটনা। তো তখন এই বিষয়গুলো আরো প্রচন্ড প্রগাঢ় ছিল। মানুষ এগুলোকে নিয়ে অনেক বেশি মানত। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে গ্রামের বেশ কিছু পরিবার কিন্তু এই বিষয়টাকে প্রবল আপত্তি তোলে এবং তারা বলে যে গ্রামের ভিতরে তাদের যে নিয়ম কানুন আছে, তারা যে জিনিসটা বহু বছর ধরে মেনে আসছে, এই ছেলে মেয়ে দুটো একে অপরের সাথে কথাবার্তা বলে বা বন্ধুত্ব করা বা এইভাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা, এই বিষয়টা কিন্তু গ্রামেরও মানে ওদের যে নিয়ম কানুন আছে সেটাকে কিন্তু নষ্ট করছে। এবং
একটা কড়া নিষেধাজ্ঞা কিন্তু জারি হয়ে যায় যে কোনোভাবেই এই মেয়েটা কিন্তু এই ছেলেটার সাথে দেখা করতে পারবে না, বা এই ছেলেটাও কিন্তু কোনোভাবেই মেয়েটির সাথে দেখা করতে পারবে না, যাই হয়ে যাক না কেন। এবারে ওরাও আস্তে আস্তে বড় হতে থাকে এবং যতবারই এটা নিয়ে ঝামেলা অশান্তি হয়, ছেলে আর মেয়েটা কিন্তু ততবারই মানে তখনকার মতো ওদের একে অপরের সাথে যোগাযোগটা বন্ধ রাখে। আবার কিছুদিন পরে থিতিয়ে গেলে বিষয়টা, ওরা কিন্তু আবার একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা শুরু করে দেয় এবং ওরা মনে মনে ঠিক করে যে যাই হয়ে যাক না কেন, ওরা একে অপরকে ছাড়া বাঁচবে না। এবং ছেলেমেয়ে দুটো নিজেদের মধ্যে এটাও ঠিক করে ফেলেছিল যে যখন ওরা আরেকটু ওদের বয়স বেড়ে যাবে, ছেলেটা বাইরে কোথাও চাকরি বাকরির সন্ধানে বেরিয়ে যাবে এবং তারপরে কোনো একটা ছুতোয় মেয়েটিকে নিয়ে ছেলেটা ওখান থেকে, ওই গ্রাম থেকে পালিয়ে আলাদা দূরে যেখানে ও চাকরি বাকরি করবে সেখানে গিয়ে ওরা একটা সুন্দর করে সংসার করবে। এই সমস্ত কিছু ওরা নিজেদের মধ্যে কিন্তু ঠিক করে ফেলে এবং এই বিষয়ে বাড়ি বা পাড়ার বা গ্রামের কেউই কিন্তু কোনো অবগত মানে কারোর কাছেই কোনো ইনফরমেশন ছিল না, কারণ ছেলেটাও বাড়িতে বলেছিল যে হ্যাঁ আমি ওর সাথে আর কথা বলি না এবং মেয়েটিও কিন্তু বাড়িতে জানিয়ে দেয় যে তার সাথে ছেলেটির কোনো সম্পর্ক নেই, যেটা কিন্তু আদতে সম্পূর্ণ মিথ্যে ছিল। ওরা একে অপরের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখেছিল। যাই হোক, তো এরপরে মেয়েটির বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে ফেলে। মেয়েটি খুবই অল্প বয়স ছিল তখন এবং যেই সময় মেয়েটির বিয়ে ঠিক করে সেই সময় আবার ছেলেটা ওই গ্রামে উপস্থিত ছিল না। ছেলেটার মনে মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে ওকে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে, ওকে রোজগার করতে হবে। কারণ ওর ছেলেটির কিন্তু বাড়ির অবস্থা খুব যে খারাপ ছিল বা খুব যে গরিব ছিল তা কিন্তু নয়। কিন্তু ছেলেটা এটুকু বুঝে গেছিল যে ওই মেয়েটিকে যদি ওকে বিয়ে করতে হয়, ওকে কিন্তু এই গ্রামে থাকা মানে ওর পক্ষে ওই গ্রামে ঢোকা যাবে না। মানে বিয়ে করে ও গ্রামে ঢুকবে এটা কোনোভাবেই সম্ভব নয়। আর মেয়ের বাড়ির লোক বা তাদের জাতের যে আরো যে লোকজন রয়েছে, তারা যদি এই খবর পায় তাহলে কিন্তু মানে ওকে যে শুধুমাত্র গ্রামে ঢুকতে দেবে না তাই নয়, ওর বাড়িতেও কিন্তু এসে মেয়েটিকে হয়তো জোর করে তার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এই সমস্ত কিছু চিন্তা করে ছেলেটা কাজের সন্ধানে অন্য জায়গায় কিন্তু চলে যায় এবং শেষবারের মতো যখন মেয়েটির সাথে দেখা করে তখন ছেলেটা বলেছিল যে ও একটা জায়গায় কাজের সন্ধান পেয়েছে, সেখানেও যাচ্ছে এবং সেখানে পুরোপুরি ব্যবস্থা করে ও ১ মাসের মধ্যেই চলে আসবে এবং ওকে যথারীতি জানিয়ে দেবে এবং তারপরে ওকে নিয়ে ওখান থেকে ছেলেটি পালিয়ে যাবে। এইটা কিন্তু ওদের মধ্যে ঠিকঠাক ছিল এবং ছেলেটি এবং মেয়েটির মধ্যে ভালোবাসার সম্পর্কটা কিন্তু ভীষণ রকমভাবে পবিত্র এবং ভীষণ মানে একটা মজবুত সম্পর্ক ছিল এবং একে অপরকে কিন্তু ভীষণ ওরা বুঝতো। এদিকে যেটা হলো, মেয়েটির হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়ে ঠিক হওয়ার দিন ৯ এর মধ্যে মানে আজকে হয়তো বিয়ে ঠিক হয়েছে, ঠিক আজ থেকে ৯ দিন পরে কিন্তু মেয়েটির বিয়ের ডেট চলে আসে। এবার মেয়েটা তো প্রচন্ড কান্নাকাটি করছে। কারণ ও জানে যে ছেলেটা ১ মাস মতো সময়ের জন্য ও গ্রামের বাইরে গেছে। কারণ যেখানে ও কাজ করবে সেখানে কাজটাকে সামলাতে হবে, কাজটা বুঝতে হবে। তাছাড়া ওকে যে বিয়ে করে নিয়ে গিয়ে রাখবে, ছেলেটি এটাও বলে গেছে যে ও সেই জায়গাপত্র দেখে রাখবে। তো এর জন্য ১ টা মাস সময় তো দরকারই। এবার তখন তো ফোন নেই, মানে মোবাইল নেই। এট লিস্ট ওদের কাছে ছিল না। তো মেয়েটা ভাবছে আমি ওকে জানাবো কি করে? মানে ও যে স্বপ্ন নিয়ে গেছে হয় গ্রামে এসে ও শুনবে আমার বিয়ে হয়ে গেছে। আর এদিকে মেয়েটাকে তো কড়া পাহারার মধ্যে রেখেছে। আর কড়া পাহারার মধ্যে মানে যদি নাও রাখে তাতেও কোনো লাভ নেই। কারণ ছেলেটিই তো গ্রামে নেই। আর ছেলেটাকে ও খবর দেবে কি করে? এবার দেখুন, বলে না যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের মনের টান, এটাকেই হয়তো সত্যি মানে পবিত্র, ভালো একটা সুন্দর সম্পর্কের এটা হয়তো একটা ভগবান প্রদত্ত জিনিস। দেখুন, ছেলেটা কিন্তু জানতো না এবং সেই সময় আমি বললাম যে ওদের কারোর কাছে মোবাইল ফোনও নেই। ছেলেটা যেখানে কাজে এসেছিল, খুব সম্ভব কলকাতার দিকেই এসেছিল কাজে। ছেলেটার না মনের ভিতরে একটা খটকা লাগতে থাকে যে আমি ওকে ছাড়া ১ মাসের জন্য এখানে চলে এলাম। ও কেমন আছে? মানে ছেলেটার না মানে মনটা খুব উথাল-পাথাল হতে থাকে। কোথাও হয়তো সেই টানটা ছেলেটা অনুভব করেছিল। মানে মেয়েটা যে মনে প্রাণে চাইছিল যে ইস আমার বিয়ে হয়ে যাবে ৯ দিনের মধ্যে। আর ও জানবে না, ও যখন গ্রামে এসে সমস্ত কিছু বিয়ে ঠিকঠাক করে আসবে তখন শুনবে আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছি। এটা কিরকম বিষয়? তো ছেলেটারও হয়তো কোথাও মনে একটা খটকা লাগছিল। তো ছেলেটা না কি করে, মানে ভাবে যে না ঠিক আছে আমি এখান থেকে একটা দিনের জন্য জাস্ট আমি যাবো, যাওয়ার পরে আমি ওর সাথে একবার দেখা করব বা গ্রামে যাব। তারপরে আমি আবার পরের দিন কাজে চলে আসব। তো ও কি করে ছেলেটা,
এরকম মনের ভিতরে উথাল পাতাল হতে হতে ও একদিন গ্রামে যাওয়ার কথা ঠিক করে। এবং অদ্ভুতভাবে সেই দিনটা ছিল মেয়েটার বিয়ের ঠিক আগের দিন। আর এর মাঝখানে তো মেয়েটা বিয়ে করব না বলে বাড়িতে বেঁকে বসেছিল। ওকে মানে কিছুটা মারধর করা হয়, কিছুটা বকা দেয়া হয়, শাসন করা হয় এবং ওকে এটাও বলা হয়েছিল নাকি যে, "তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আমরা ছেলেটাকে ধরে প্রচণ্ড মারধর করব এবং আমরা বুঝে যাব যে তুমি এই যে বিয়েটা করতে চাইছো না এটা কিন্তু ওই ছেলেটার জন্য।" তো এরকমভাবে ধমকে চমকে বিভিন্ন রকম কিছু করে ওকে কোনো রকমে মেয়েটিকে বিয়ের জন্য রাজি করানো হয়। এইদিকে ওই ছেলেটার গ্রামে একটা খুব ভালো বন্ধু ছিল। এবার সেই বন্ধুরও তো খুব মন খারাপ, কারণ সেও জানে না যে তার সেই বন্ধু কোথায় আছে, কোথায় কাজে গেছে। এবার ওই ছেলেটা ওই মেয়েটার বিয়ের আগের দিন যখন এসে গ্রামে পৌঁছয়, ওর সেই বন্ধুটা মানে কাল বিলম্ব না করে ছেলেটিকে জানায় যে, "জানিস তো তুই যে মেয়েটিকে ভালোবাসিস ওর কিন্তু কালকে বিয়ে।" এবার এই কথাটা যখন ছেলেটা শোনে যে এত বছর ধরে সেই ছোট্ট থেকে যে মেয়েটিকে ও এত ভালোবেসেছে, যার সাথে ও সারাটা জীবন কাটানোর জন্য একটা বিশাল স্বপ্ন দেখে রেখেছে, যে মেয়েটিকে ছাড়া ও এক এক পলকও থাকতে পারে না, সেই মেয়েটার বিয়ে। এই কথাটা যখন ও শোনে তখন না ছেলেটা নিজেকে ধরে রাখতে পারে না। কিছুটা রাগ হয়, কিছুটা দুঃখ হয়, বিশাল একটা মনে কষ্ট হয়। ও তখন ভাবে যে ঠিক আছে, আমি এতগুলো বছর ধরে মেয়েটার বাড়ি থেকে আমাকে বারণ করেছে ওর সাথে কথা না বলতে। আমি কোনোদিন ওদের মুখের উপর একটা কথাও বলিনি। ওদেরকে আমি সবসময় সম্মান দিয়েছি। ওদের ভালো-মন্দর কথা আমি সবসময় ভেবেছি। কিন্তু আজকে যখন ওর বিয়ে দিয়ে দিচ্ছে এটা তো আমি আর মানতে পারব না। তো ছেলেটা কিন্তু কোনোদিনই মেয়েটার বাড়ির পাশ দিয়ে যাওয়া বা ওর বাড়ির লোক যাতে ওকে দেখতে পায় সেরকম কোনোদিন কোনো ঘটনা ঘটায়নি। কোনো রকম যাতে ওর বাড়ির লোক অসম্মানিত হয় সেরকম কিচ্ছু কোনোদিন করেনি। কিন্তু এই কথাটা শুনে না ও আর সহ্য করতে পারে না। ও তখন বলে যে, "ঠিক আছে, যা হয়, হয়। ও আমাকে মারবে তো ঠিক আছে। আমাকে মারধর করুক। কিন্তু আমি ওর সাথে আমি একবার দেখা করবই।" এটা কি করে ছেলেটাও বুঝতে পারে যে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে বা কষ্ট পাচ্ছে। তো তখন ওর বন্ধু বারণ করে যে, "তুই যাস না, ওদের বাড়িতে প্রচুর লোকজন এসছে।" কিন্তু ছেলেটা আর শোনে না। ছেলেটা সোজা মেয়েটার বাড়ির দিকে হাঁটা দেয় এবং মেয়েটার বাড়ির দিকে যখন হাঁটা দিয়েছে ও যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখন দেখছে আলো দিয়ে সাজানো হয়েছে, লোকজন এবং ও কিছুক্ষণ দূর থেকে দেখে এবং তারপরেও মেয়েটিকে দেখতে পায়। শাড়ি পরে রয়েছে এবং ও না তখন আর নিজেকে সামলাতে পারে না। ছেলেটা তখন সামনে গিয়ে একদম বাড়ির সামনে চলে গেছে। এবং ওকে দেখে তো মেয়েটা পুরো ছটফট করছে কিন্তু ওকে ওর কাছে আসতে দিচ্ছে না। হাত পাও ধরে রেখেছে। আর এইদিকে যেটা হয় ছেলেটাকে মানে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলা হয়, অসম্মান করা হয় এবং শুধু অসম্মান করা হয়, উল্টোপাল্টা কথা বলা হয় তা কিন্তু নয়। ছেলেটা যখন বলে যে, "আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, এভাবে আপনারা ওর বিয়ে দিয়ে দেবেন না।" এরকম কথাবার্তা যখন বলছে, তখন কিন্তু ছেলেটাকে বেশ মারধরও করা হয় এবং মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এদিকে মেয়েটা তো কান্নায় পুরো একদম ফেটে পড়েছে যাকে বলে। এবং ছেলেটাকে এবং মেয়েটাকে দুজনকেই বলে দেওয়া হয় যে তাদের এই সম্পর্ক তারা কোনোদিন মেনে নেননি এবং এই এক রাতের পরে ওর বিয়ে হয়ে যাবে এবং বিয়েটা যথেষ্ট দূরে হচ্ছে। ফলে এই গ্রামেও কিন্তু বলে দেয় যে তোমার বিয়ের পরেও কিন্তু তুমি বাপের বাড়ি আসতে খুব একটা পারবে না। তোমাকে ওখানেই সংসার করতে হবে, তুমি ওখানেই থাকবে। যাই হোক, অদ্ভুত বিষয় হচ্ছে অদ্ভুত বিষয় বলবো না দুঃখজনক বিষয়? অবশ্যই দুঃখজনক তো বটেই। কিন্তু দেখুন দুটো নিষ্পাপ মন যারা একে অপরকে মন প্রাণ দিয়ে ছোট্ট থেকে সেই ভালোবেসে যাদের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না, সেটার আরেকটা বিশাল বড় উদাহরণ আমি আপনাকে দিই। ১ম কথা দেখুন, ছেলেটা কিন্তু জানতো না যে মেয়েটার বিয়ে হতে চলেছে। ওর মনের ভিতরে একটা অদ্ভুত রকমের ফিলিংস আসতে থাকে এবং সেই ফিলিংস বশতই কিন্তু ও ওই গ্রামে এসছিল। এইবারে যেটা হলো ছেলেটাকে তো মারধর করলো। তো ছেলেটার বাড়ির লোক সেখানে যায়। ওকে কোনো রকমে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। সেটা তো খুবই মানে ওর অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে মেয়েটাও কাঁদতে, কাঁদতে কিন্তু ওরও খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এবার বাড়ির লোক তো সেই নিয়ে অতটা মাথা ব্যাথা নেই। ভাবছে যে ঠিক আছে, এক রাতের মধ্যে ওর শরীরও ঠিক হয়ে যাবে। কত আর কাঁদবে। এবার বাড়ির লোক চলে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। এবার অনেক রাতের বেলা, ছেলেটার কথাটা আগে বলি, অনেক রাতের বেলা ছেলেটা তো কান্নাকাটি করেছে, মারধর খেয়েছে, ও অজ্ঞান মতো হয়ে গেছিল।
তারপরে ওর যখন জ্ঞান ফেরে অনেক রাতের বেলা ও ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরোনোর পরে ও না মানে ওদের গ্রামের আর কি প্রচুর ফাঁকা ফাঁকা জমি জায়গা আছে, বুঝতেই পারছেন। তো সেখানে একটা পুকুর পাড় ছিল এবং ওই পুকুর পাড়ের যে গাছ ছিল ওখানে একটা মাঠ ছিল, আগে বড় মাঠ ছিল, এখন মানে সে সময় একটু ছোট হয়ে গেছিল। তো ওইখানে ওরা ছোটবেলায় খুব খেলতো, মানে এই ছেলেটা ওই মেয়েটার সাথে খেলতো, দেখা করতো। তো ওর সমস্ত স্মৃতিগুলো খুব মনে পড়তে থাকে এবং ও তখন ভাবে যে আমি যার জন্য এত কিছু করার চেষ্টা করলাম সেই আমার জীবনে থাকলো না, আর এইভাবে যে বিষয়টা হবে সেটা ছেলেটা ভাবতে পারেনি। তো ওর এত কষ্ট হয়, এত কষ্ট হয়, ওইখানেই কিন্তু ছেলেটা নিজেই নিজের প্রাণটাকে শেষ করে দেয়, ওই মাঠের কাছেই। যেই মাঠের কাছে ওরা ছোটবেলা থেকে খেলতো, এত স্মৃতি ছিল, সমস্ত কিছু। অন্যদিকে কি হলো, অন্যদিকে মেয়েটা, মানে মেয়েটার সাথে তো সবসময় তার বাড়ির লোক রয়েছে, সমস্ত সবসময় কেউ না কেউ ওর সাথে সাথে রয়েছে। এবার ও এত কান্নাকাটি করে মাঝরাতে ওরও মনে হলো যে আমি এত চেষ্টা করলাম, আমার বাড়ির লোক যারা আমার নিজের আপন লোক তারাই আমাকে জীবনের সব থেকে বড় কষ্টটা দিয়ে দিল। আমি এবার আর বেঁচে থেকে কি করব? বেঁচে থেকে আমার কালকে বিয়ে, বাড়ির লোক আমাকে বিয়ে দিচ্ছে, আমাকে বাপের বাড়িও আসতে দেবে না বলল। তো আমিই বা তাহলে আমার জীবন রেখে কি করব? এবার ওর পাশে সবসময়ই লোকজন, তো মেয়েটা বলে যে আমি একটু বাথরুমে যাব। এবার বাথরুমে তো আর অন্য কেউ ওভাবে যায় না, তো বলেছে ঠিক আছে তুই বাথরুমে যা। এবং মেয়েটা যখন বাথরুমে যায়, ও হাতে করে যে কিছু একটা ধারালো নিয়ে গেছিল সেটা কিন্তু কেউ খেয়াল করেনি। বিয়ে বাড়ি হইচই, লোকজন আসছে, একটা ব্যস্ততা রয়েছে। এবার মেয়েটা বাথরুমে যায় এবং সেখানে গিয়ে কিন্তু মেয়েটা নিজের হাতে শিরা কেটে ফেলে এবং বহুক্ষণ যখন মেয়েটা বাথরুম থেকে বেরোচ্ছে না, দরজা ধাক্কাধাক্কি করা হয়। তারপরে যখন মেয়েটাকে ওখান থেকে বার করা হয়, তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতেই কিন্তু মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। একটা অদ্ভুত বিষয় দেখুন, ঠিক যেমনভাবে ছেলেটা জানতো না যে মেয়েটার বিয়ে কবে হতে চলেছে, কিন্তু তবুও ওর মনের ভিতরে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয় এবং ও বুঝতে পারে যে কিছু একটা ঘটতে চলেছে। ও কিন্তু চলে এসেছিল এবং আবার এই ক্ষেত্রে দেখুন ছেলেটা যে একটা এত বড় ঘটনা ঘটালো সেটা কিন্তু মেয়েটা জানতো না। কারণ ছেলেটাকে মৃত অবস্থায় যখন পাওয়া গেছিল সেটা কিন্তু ভোরের দিকে এবং যখন মেয়েটা এই ঘটনাটা ঘটায় এবং ছেলেটা যখন ঘটনাটা ঘটায়, দুটো সময় কিন্তু প্রায় একদম সেম টাইমে। মানে দুজনেই নিজেদের জীবনকে শেষ করেছিল প্রায় একই সময়। তো এই বিষয়টা যখন ঘটে, তখন কিন্তু মেয়ের বাড়ির লোক মানে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তাদের বাড়ির মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাতে পারে। মানে পুরো বিয়েবাড়ির লোকজন হতভম্ব হয়ে যায়। ইভেন মেয়েটির বাবা-মা যারা এত বড়, বড় কথা বলছিল, এত কিছু করলো, ছেলেটিকে মার খাওয়ালো, এত উম অপমান করলো, তারা ভাবতে পারেনি যে তাদের মেয়ে একটা এরকম ঘটনা ঘটাতে পারে। এবং এই ঘটনার পরে যখন তেড়ে ফুঁড়ে মেয়ের বাড়ির কিছু লোকজন ছেলের বাড়ির দিকে যখন যায়, ওরকম ভোর রাতের দিকে, তখন কিন্তু তারা গিয়ে মানে প্রচণ্ড মারমুখী হয়ে উঠেছে। গিয়ে যখন ছেলেটার খোঁজ করছে, তখন ছেলের বাড়ির লোক বলছে যে, "আমরা জানি না ছেলে কোথায় গেছে। ছেলে অসুস্থ ছিল, আপনারাই এরকম মারধর করেছেন।" এবং তারপরে কিন্তু সবাই একসাথেই ছেলেটাকে খুঁজতে বেরোয় এবং তাকে ওই মাঠের ওখানে একসাথেই কিন্তু সবাই দেখতে পায় যে ও অলরেডি মারা গেছে। এবং ২ বাড়ির লোকই মানে হতভম্ব হয়ে যায় যে এই ঘটনাটা ঘটলো কি করে? মানে ওর বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ছেলেটা এরকমভাবে মাঠে একটা ঘটনা ঘটেছে। ওদের দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা সেরকম কিছু হয়নি। বা এরকম ঘটনা যে দুজন ঘটাতে পারে, সেই বিষয়েও কিন্তু কারোর কোনো ধারণা ছিল না। ২ বাড়ির লোকই তখন মানে যাকে নিয়ে এত অশান্তি, যাদের জন্য এত অশান্তি, যাদের জন্য এত মানে তিক্ততা, সেই মানুষ দুটোই আর নেই। তাহলে আর কে কাকে কি বলবে? এবার কোনো বাড়ির লোক তো আর তার ছেলে বা মেয়েকে এই ধরনের কাজ করার কথা শিখিয়ে দেয় না। তখন ২ বাড়ির লোকেরই বুক ফাটা কান্না, আর কিচ্ছু না। এবং গ্রামের আরো লোকজন যারা ছিল, যারাও মানে এই ছেলেমেয়ে দুটোর মেলামেশা বা এদের বন্ধুত্ব বা এদের প্রেমের যারা বিরোধিতা করেছিল, তারাও হতভম্ব হয়ে যায় যে ঘটনাটা ঘটলো কি করে? এবং একে অপরে মানে যখন বুঝতে পারে যে এরা এই ঘটনাটা কখন ঘটেছে, তখন সময় মিলিয়ে দেখা যায় যে দুটো ঘটনাই প্রায় পরপর ঘটেছে বা একই সময় ঘটেছে।
বুঝতে পারছেন তো? মানে তখন আর কেউ কাউকে কিছু বলার মতো অবস্থায় নেই। মানে ছেলেপক্ষ মেয়েপক্ষকে আর দোষ দিতে পারছে না, মেয়েপক্ষও ছেলেপক্ষকে আর কিছু দোষ দিতে পারছে না। শুধু ছেলের বাড়ির লোক বলে যে, "আপনারা এতটা এরকম নির্মম ঘটনা মানে না করলেও পারতেন। আপনারা মেয়ের বিয়ে এভাবে দিয়ে দিচ্ছিলেন, আজকে আমার ছেলেটাও এটা সহ্য করতে পারেনি আর আপনার মেয়েও সহ্য করতে পারেনি। আজকে সেই জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটলো। যদি আপনারা এতটা বিরোধিতা না করতেন, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াচ্ছিল, ও রোজগারপাতি করতো, আপনাদের এত অসুবিধে হলো? আজকে কি রইলো আপনাদের হাতের কাছে? আমাদের ছেলে তো গেলই, আপনাদের মেয়েও তো চলে গেল।" তো এই নিয়ে ছেলের বাড়ির লোকও আর কিছু করে না। আর মেয়ের বাড়ির লোক তো আর কিছু বলার মতো, কিছু করার মতো কোনো কন্ডিশনে ছিল না। এইবারে একটা গ্রামে দুটো এরকম অপঘাতে মৃত্যু, বুঝতেই পারছেন গ্রামের মানুষজনের মধ্যে যেমন একটা শোক, তাপ এসবের একটা উদ্রেক হয়েছিল, তেমনি মানুষ কিন্তু একটু ভয়ও পেয়ে যায়। কারণ গ্রামের কেউই, বিশেষত যারা ওদের এই সম্পর্কটার বিরোধিতা করেছিল, তারা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এবার এদিকে গ্রামের বেশ কিছু মানুষ বলতে থাকে যে দুটো এরকম অল্প বয়সী ছেলেমেয়ে যাদের তো এখন মৃত্যুর কোনো বয়স হয়নি, তাদের চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। তো সেই দুটো মানুষ যখন এইভাবে মারা গেল, তো এর একটা প্রভাব হয়তো গ্রামে বা যে পরিবারের ছেলেমেয়ে মারা গেছে তাদের পরিবারের উপরে হয়তো পড়তে পারে। তো এইসব নিয়ে গ্রামের ভিতরে কথা হতে থাকে এবং মানুষের মনে একটা অদ্ভুত ভয় কিন্তু দানা বাঁধে। যাই হোক, তো ওদের যেরকম নিয়ম করে শ্রাদ্ধ শান্তি হওয়ার ছিল সেগুলো সমস্ত কিছু মিটে যায় এবং গ্রামের মধ্যে না একটা অদ্ভুত রকমের মানুষজনের মধ্যে একটা শোক তাপ যেমন ছিল, তেমনি একটা কিরকম শূন্যতা সৃষ্টি হয়ে যেত। নীরবতা, একটা অদ্ভুত শূন্যতা গ্রামের মধ্যে সৃষ্টি হয়েছিল। কেউ যেন সন্ধ্যের পরে বেশি মানে ঘরের বাইরে বেরোতো না। ইভেন যেখানে ছেলেটির দেহ পাওয়া গেছিল, সেই জায়গাটা বিকেলের পরে সবাই ফাঁকা কেউ থাকতো না, ফাঁকা হয়ে যেত। মানুষের মধ্যে একটা ভয় ধরে গেছিল যে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেল। আর কোনো বয়স্ক কেউ মারা গেলে সেটা তাও একরকম। এরকম অল্প বয়সী ছেলেমেয়ে দুটো চলে যাওয়াটা গ্রামের কেউই না মানে বিশ্বাসও করতে পারছিল না এবং মেনেও নিতে পারছিল না। এবং ছেলেটা আর মেয়েটা কিন্তু স্বভাব চরিত্রের দিক থেকে খুবই ভালো ছিল। ছেলেটাকেও সবাই যেমন গ্রামের ভালো বলতো, খুব ভালো ছেলে ছিল। মেয়েটিও কিন্তু খুব ভালো ছিল। ফলে তাদের এই অপঘাতে মৃত্যুটা কেউই মানে মন থেকে যেন কেউ বিশ্বাস করতে পারছে না। আর অদ্ভুত রকমভাবে গ্রামের মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয়। যাই হোক, এরপরে বেশ কিছুদিন কেটে যায়। গ্রামে কিন্তু কোনো রকম কোনো ভৌতিক ব্যাপার, কোনো উপদ্রব এরকম কিন্তু কিছু কেউ লক্ষ্য করে না। কিন্তু ঠিক ৩ মাসের মাথায়, সেদিন অমাবস্যা ছিল। মানে ছেলেটি এবং মেয়েটি মারা গেছে ৩ মাস হয়ে গেছে এবং সেদিন একটা অমাবস্যা। হঠাৎ করেই গ্রামের একজন ব্যক্তি, এবং এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ১ম ছেলেটিকে এবং মেয়েটিকে পাশের গ্রামে একসাথে মানে কথা বলতে দেখেছিল। আমি বলেছিলাম আপনাদের ঘটনাটা শুরুর দিকে যে যখন ওদের বাড়ি থেকে অবজেকশন দেয়া শুরু হয়েছিল যে, "না, তুমি ছেলেটির সাথে কথা বলতে পারবে না।" তো নিষেধাজ্ঞা যখন জারি হয়েছিল, তো তখন ছেলেটি এবং মেয়েটি ওদের পাশের গ্রামে একটা তখন মেলা হয়েছিল। তো সেখানে গিয়ে ওরা একে অপরের সাথে দেখা করে, কথাবার্তা বলে এবং সেই সময় ওদেরই গ্রামের একটি লোক সেটা দেখে ফেলে। এবং দেখার পরে মেয়েটির বাড়িতে গিয়ে লোকটি কিন্তু জানিয়ে দেয় যে, "তোমাদের মেয়েকে আমরা দেখেছি এরকম ওই ছেলেটির সাথে পাশের গ্রামে গল্প করতে।" তো সেই লোকটি একদিন ফিরছিল, তখন কিন্তু খুব রাত নয়। ওই সন্ধ্যে ৭ঃ০০ ৭:৩০ এরকম হবে এবং যে জায়গাটা দিয়ে ফিরছিল সেই জায়গাটায় স্পেশালি কোনো লোকজন ছিল না। এবার লোকটা নিজের কাজ সেরে ফিরছে। এবার হঠাৎ করেই লোকটা দেখে যে ওই ছেলেটি এবং ওই মেয়েটি একসাথে গ্রামেরই জাস্ট মানে মেঠো রাস্তার পাশে ওরা দাঁড়িয়ে কথা বলছে এবং এক মুহূর্তের জন্য যখন লোকটি এটি দেখে, উনি না থমকে যান। মানে উনি এক মুহূর্তের জন্য ভুলে গেছিলেন যে এরা দুজন মারা গেছে। উনি কথা বলতে দেখে না ১ম একটুখানি সন্দিহান হয়ে তাকান এবং সন্দিহান হয়ে তাকানোর মানে ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে ওনার মাথায় আসে, "আমি এটা কাদের দেখছি? এদেরকে তো আমি দেখতে পারি না। এদেরকে তো আমার দেখার কথা নয়। এরা তো আর বেঁচেই নেই এই ছেলেমেয়ে দুটো।" এই জিনিসটা যে মুহূর্তে ওনার মাথায় আসে, উনি কিন্তু থরথর করে ভয়ে কাঁপতে থাকে এবং উনি যখন মনে করেন যে, "আরে এটা আমি কি দেখছি? আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই।" ঠিক সেই মুহূর্তে উনি দেখেন যে ছেলে এবং মেয়েটি আস্তে করে ঘাড়টা ঘুরিয়ে ওনার দিকে তাকিয়েছে
এবং সেই যে তাকানো সেটা নাকি এত বীভৎস ছিল যে উনি ওইটা আর সহ্য করতে পারেন এবং উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ভাবুন একবার কি ভয়ঙ্কর ব্যাপার। এবারে উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কিছু মুহূর্ত পরে যখন গ্রামের লোকজন ওখানে আসে এবং এসে ওনাকে চোখে মুখে জল দেয়, ওনাকে জিজ্ঞেস করে যে কি তোমার কি শরীর খারাপ হয়েছিল বা কি ব্যাপার তুমি এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? তো তখন যখন উনি ঘটনাটা বলে যে আমি এরকম এরকম দেখেছি, গ্রামের লোক কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং ওই যে ৩টে মাস, ওদের মৃত্যুর পরে ৩টে মাস কিচ্ছু ঘটনা ঘটেনি, কিছু এরকম হয়নি। এবং সবাই ভেবেছিল যে ঠিক আছে, এটা হয়েছে কিন্তু তার তার মানে এই নয় যে ওদের এরকম মানে আত্মা অতৃপ্ত আছে বা এরকম কোনো ঘটনা হয়তো ঘটেনি। এবং ওদের যখন শ্রাদ্ধ শান্তি হয়, তখন যে পুরোহিত শ্রাদ্ধ করেছিল, তারাও মানে যে দুটো বাড়ির আলাদা আলাদা পুরোহিত ছিল, তো তারাও কিন্তু কেউ বলেনি যে ওদের যে মৃত্যুর সময় বা যে সময় এরকম ঘটনাটা ঘটেছে এটা কোনো দোষ পেয়েছে বা কিছু। উনি কিন্তু মানে দুটো দিকের পুরোহিতই এরকম কিছুই বলেনি। ফলে গ্রামের মানুষেরা না খুব নিশ্চিন্তে ছিল। এবার এবার ২ ছেলে এবং মেয়ে উভয়ের বাড়িতেই খবরটা পৌঁছেছে যে এরকম একজন গ্রামের লোক ওদেরকে এরকম নাকি দেখেছে। এবার তো মানে বিশাল একটা ব্যাপার হয়ে গেল। গ্রামের মধ্যে সবাই প্রচন্ড আতঙ্কে রয়েছে যে এই বুঝি এবার উপদ্রব শুরু হবে আত্মার বা কিছু। এবারে গ্রামের মধ্যে যে রাস্তাঘাটে ওদেরকে খুব দেখা যেত এরকম কিন্তু ঘটনা ১ম দিকে ঘটলো তা কিন্তু নয়। যেটা হলো সেটা হচ্ছে, ১ম এ যেটা শোনা যায় যে মেয়েটির বাড়িতে, মেয়েটির যে বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে ওই ঘটনার পর থেকে মেয়েটির বাড়ির লোকেরা সেটা খেয়াল করতে থাকে যে মেয়েটা বেশিরভাগ সময় যে ঘরে থাকতো, ওর জন্য আলাদা করে তো ওরকম কোনো ঘর ছিল না। কিন্তু যে ঘরে মেয়েটা বেশিরভাগ থাকতো বা যেখানে ওর জামা-কাপড় বা ওর জিনিসপত্র ছিল, সেই জায়গাটা মানে সেই ঘরে যেখানে ওর জিনিসপত্র থাকতো, সেখানে জিনিসপত্র হঠাৎ করে হুড়মুড় করে পড়ে যেতে লাগলো, কোনো কারণ ছাড়া। ঘরের পাশ দিয়ে রাতের বেলা কারোর হেঁটে, হেঁটে মেয়েটা ঠিক যেভাবে হাঁটাচলা করতো ঠিক সেভাবে কারোর হেঁটে চলে বেড়ানোর আওয়াজ পাওয়া যেতে লাগলো। হঠাৎ করেই বাড়ির যে ছাদ ছিল ওদের, ওদের মানে যে আরকি ঘর, সেখানে ধূপ-ধাপ আওয়াজ হওয়া শুরু হলো, কোনো রকম কোনো কারণ ছাড়া। এবারে আস্তে, আস্তে ওই মেয়ের বাড়িতে বিভিন্ন রকমের ভৌতিক কার্যকলাপ হতে লাগলো। ওদের একটা গাছ ছিল বাড়িতে আরকি মেয়েটির বাড়িতে। তো সেই গাছটির ফুল মেয়েটা খুব ভালোবাসতো। হঠাৎ করে সেই গাছটা কিরকম যেন শুকিয়ে যেতে লাগলো এবং শুকিয়ে যেতে শুরু করার ২ দিনের মধ্যে গাছটা মারা যায়। এইরকমভাবে যত দিন এগোতে থাকে, মেয়ের বাড়িতে কিন্তু এই ধরনের অস্বাভাবিক জিনিসপত্র আরো বাড়তে থাকে। ১ম দিকে মেয়েটির বাড়ির লোকেরা মানে ওদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল। তো ওরা না মানে গ্রামের অন্যান্য লোকজন জিজ্ঞেস করলে বা এই বিষয়ে যদি কোনো কথা বলতে চাইতো, ওরা এড়িয়ে যেত। মানে ওরা বলতে চাইতো না। কিন্তু আস্তে, আস্তে ওদের বাড়িতে এরকম আওয়াজ হওয়া, ওদের বাড়ির চালে আওয়াজ হওয়া, এগুলো এত বেশি হতে থাকলো যে আশেপাশের লোকজন কিন্তু খুব সহজেই এগুলো বুঝতে পারত। খুব সহজেই বুঝতে পারত এবং ওদেরকে যখন তারপরে জিজ্ঞেস করত, তখন ওরা ১ম দিকে বলতে না চাইলেও পরের দিকে কিন্তু ওরা সেটা স্বীকার করতে বাধ্য হতো। এবং আরেকটা খুব অদ্ভুত জিনিস হওয়া শুরু হলো। সেটা হচ্ছে যে মেয়েটির বাড়িতে মানে আমি বললাম আপনাদেরকে যে মেয়েটার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ছিল। আর ওদেরই গ্রামের মানে মেয়েটিরা যে জাতের ছিল সেই জাতের আরো কিছু মানুষ ছিল। তাদের মধ্যে ২ টো এরকম মানুষ ছিলেন যারা মেয়েটির সাথে ওই ছেলেটির সম্পর্ককে খুব মানে বাজেভাবে দেখত এবং মেয়েটির বাড়ির লোককেও বারবার উস্কানি দিত যাতে ওদের মেলামেশাটা বন্ধ হয়ে যায়। ওই গ্রামের যে ২ টো ফ্যামিলি ছিল, তাদের বাড়িতে হঠাৎ করেই মানে বাড়ির লোক সবাই সুস্থ সবল ছিল। কিন্তু যেটা দেখা হলো যে ওই ২ টো ফ্যামিলিতেই হঠাৎ করেই রোগ-ঘোগ, জ্বর-জ্বালা মানে সারা বছর লেগে থাকত। কোনোভাবেই মানে মেয়েটির বাৎসরিক হয়ে যায়, অনেকে বলে যে ঠিক আছে বাৎসরিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে সব প্রবলেম গুলো। কিন্তু কোনোভাবেই মেয়েটির বাড়ির উপদ্রব যেমন চলছিল সেরকমই চলল। এছাড়া গ্রামের ওই ২ টো ফ্যামিলি যারা মেয়েটির বাবা-মাকে ইন্ধন জুগিয়েছিল, তাদের বাড়িতে হঠাৎ করেই খুব রোগ-ঘোগ হওয়া শুরু হলো এবং স্পেশালি ওই ২ টো লোক যারা খুব বেশি অনেক রকমের উল্টোপাল্টা কথা বলেছিল, তাদের কিন্তু মানে খুবই অসুস্থতার মধ্যে তাদের জীবন চলে গেল। কোনো কারণ ছাড়াই ওরা খুব অসুস্থ থাকত।
এবার এই জিনিসগুলো আস্তে আস্তে প্রচণ্ড বাড়তে থাকে। এদিকে মেয়েটার বাড়ি থেকে একটা ঠাকুরমশাই এনে সমস্ত কিছু ঠিক করার ব্যবস্থা করে যাতে এই ধরনের উপদ্রবগুলো বন্ধ হয়। সেই ঠাকুরমশাই এসে বড় করে যজ্ঞ-টজ্ঞ করে। কিন্তু সেই যজ্ঞ করার পরে দিন ১০ সবকিছু ঠিকঠাক। দিন ১০ ওইরকম কোনো ভৌতিক কার্যকলাপ কিছু হয়নি। ধূপধাপ আওয়াজ, জিনিসপত্র পড়ে যাওয়া এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু দিন ১০ পর থেকে আবার যে কে সেই। এছাড়াও মানে এই সমস্যাগুলো তো ছিলই। এছাড়াও আরেকটা খুব বিপদ যাকে বলে, একটা খুব বড় প্রবলেম যেটা ওই ফ্যামিলিতে এসে পড়ল, ওই মেয়েটির ফ্যামিলিতে, সেটা হচ্ছে ওই বাড়ির কোনো ছেলে বা কোনো মেয়ে যাদেরই বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে বা বিয়ে ঠিক হচ্ছে, কোনো অজানা কারণবশত সেই বিয়ের কথা ভেস্তে যাচ্ছে। অথবা যদি বিয়ের কথা পাকা কথা অবধি পৌঁছয়েও কোনো না কোনোভাবে বিয়েটা আর হচ্ছে না। কোনো না কোনো বাধা পড়ছে। সম্বন্ধ নয় ভেঙে যাচ্ছে, নয় যে বাড়ির সাথে বিয়ে ঠিক হতো সেই বাড়িতে কেউ মারা যাচ্ছে। এইরকম ঘটনা ঘটা শুরু হয়। এবার ১ম দিকে যখন এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছিল, তখন সবাই ভেবেছিল যে দুটো অল্প বয়সী ছেলেমেয়ে মারা গেছে, ওদের জীবনে একটা স্বপ্ন ছিল। তো হয়তো সেইজন্য ঘটনাগুলো ঘটছে। ১ টা বছর কোনোভাবে যদি পার করে দেওয়া যায়, তাহলে হয়তো আর এই সমস্যাগুলো হবে না। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, সেটা কিন্তু একদমই অন্য ছবি। সেটা হলো যে ১ বছর পরেও যে সমস্যাগুলো মেয়েটির ফ্যামিলিতে ছিল, সেই সমস্যাগুলো as it is হতে লাগলো। আর দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে যে ওই মেয়েটির বাড়ির আত্মীয়স্বজন যারা আরকি ওই পরিবারে থাকতো, বড় একটা ওদের ফ্যামিলি ছিল। তাদের ছেলে হোক বা মেয়ে কারোরই বিয়ে হচ্ছে না। কোনো না কোনোভাবে বিয়ে ভেস্তে যাচ্ছে। এবার তাদের কুণ্ডলী দেখানো, তাদের জন্য জাতক জাতিকা বিচার করে তাদের কুষ্টি মেলানো সমস্ত কিছু করা হচ্ছে এবং সমস্ত কিছু বিচার করে যেটা দেখা যাচ্ছে যে সেই বাড়ির ছেলেমেয়েদের বিয়ের ক্ষেত্রে কিন্তু এত বাধা আসার কথাই নয়। তাদের কুণ্ডলিতে সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু এক অজানা কারণে তাদের বিয়েগুলো ভেস্তে যাচ্ছে। বিয়ে হচ্ছে না বা হলেও সেটা ভেঙে যাচ্ছে এইরকম। আর ঘরের মধ্যে বাড়িতে আরকি মেয়েটির বাড়িতে খুব অদ্ভুত, অদ্ভুত ঘটনা ঘটছে। মানে যেটা উনি লিখেছেন, নিহার বাবু যেটা শুনেছিলেন যে হঠাৎ করে হয়তো বাড়িতে লোকজন আসবে, তাদের জন্য হয়তো রান্নাবাড়ি করা হবে। তো জিনিসপত্র রাখা রয়েছে মাছ-মাংস। হঠাৎ করেই দেখা যাচ্ছে যে টাটকা মাছ-মাংস পচে যাচ্ছে। কোনোদিন যদি বাড়িতে কোনো ভালো-মন্দ রান্নার ব্যবস্থা হয়, সেই রান্না খারাপ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, যেটা হওয়ার কথাই নয়। এবং এই সমস্ত ঘটনাগুলো যখন প্রবলভাবে ঘটতে লাগলো এবং তখন প্রায় ঘটনা ঘটে গেছে ২ বছর হয়েছে, তখন বাড়ির লোক বুঝতে পারে যে ওরা যে ভুলটা করেছে সেইটার হয়তো কোনো ক্ষমা নেই। বা যে মেয়েটি মারা গেছে বা যে ছেলেটি এভাবে যে ছেলেমেয়ে দুটোর প্রাণ চলে গেল, তাদের হয়তো সত্যি মানে একটা তাদের ভালোবাসাটা হয়তো সত্যিকারের একটা ভালোবাসা ছিল। সত্যিকারের একটা একে অপরের প্রতি একটা টান ছিল। তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ওরা তখন হয়তো আস্তে, আস্তে বুঝতে পারে যে ওরা কত বড় ভুল করেছে। এবং ওই মেয়েটি কিন্তু বাড়ির একমাত্র মেয়ে ছিল তা নয়। ওর দিদিও ছিল আবার ওর ভাই-বোন আরও ছিল। ওরা টোটাল ৪ ভাই-বোন ছিল। সেই ৪ ভাই-বোনের মধ্যে এই মেয়েটি খুবই ভালো মেয়ে ছিল এবং সবাই বুঝতে পারে যে ওরা হয়তো অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল বা ওদেরকে হয়তো আরেকটু সময় দেয়া যেত। যাই হোক এবার ওরা মানে শরণাপন্ন হয় বিভিন্ন ঠাকুরমশাই, বিভিন্ন তন্ত্র তান্ত্রিক কে বাড়িতে ডাকা, তাদেরকে দেখানো যে কি সমস্যা আছে এবং যারা এসছিল তারা প্রত্যেকেই একটা জিনিস বুঝতে পারে যে ওই বাড়ির মধ্যে ওই মেয়েটির আত্মার একটা প্রভাব রয়েছে। একদম স্পষ্ট প্রভাব রয়েছে এবং ওই মেয়েটির আত্মা এতটা মানে কষ্ট দুঃখ পেয়ে নিজেদের মানে ওরা মানে এই ছেলেমেয়ে দুটোর তো আর মৃত্যুর বয়স হয়নি। অল্প বয়সী ছেলেমেয়ে ছিল। ওরা একে অপরকে ভালোবাসতো, ওরা একে অপরের সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু সেটা যখন হলো না, যে নির্মম যে পরিণতিটা পেল, সেটা তো ওদের মানে জীবনে এরকম কিছু যে ঘটতে পারে বা এরকম কিছু যে হতে পারে সেটা তো ছেলেটা বা মেয়েটা কেউই ভাবেনি। ফলে ওদের মৃত্যু হয়ে গেছিল ঠিকই, ওদের শরীরটা নষ্ট হয়ে গেছিল ঠিকই, কিন্তু ওদের আত্মা যে ছিল, সে আত্মা কিন্তু সেই শোকটা তখনও কাটাতে পারেনি। এবং মৃত্যুর আগে বেঁচে থাকাকালীন মেয়েটা হয়তো সেভাবে প্রতিবাদ করতে পারেনি বা সে হয়তো নিজের মনের কথাটা সেভাবে বলতে পারেনি। কিন্তু মৃত্যুর পরে মেয়েটির আত্মা যে ছিল, সে কিন্তু
প্রবল রকমভাবে মানে অতৃপ্ত ছিল এবং সে মনে প্রাণে চাইছিল যে নিজের লোকেরা, তার আপন লোকেরা যারা ওকে এত বড় দুঃখ, এত বড় কষ্ট দিল, তার প্রিয় মানুষটাকে এত কষ্ট দিল, তাদেরকে হয়তো ও কোনোভাবে এটা বোঝাতে চেয়েছিল যে মানে খারাপ থাকলে বা কষ্টে থাকলে যে কিরকম লাগে সেটা যাতে তারা বোঝে। তো সেই জন্যই ও মেয়েটি হয়তো বা মেয়েটির আত্মা বলা যেতে পারে যে সে হয়তো তার উপস্থিতি জানান দিচ্ছিল। এটা কিন্তু ওদের বাড়িতে যে তান্ত্রিক এসছিল বা যে ঠাকুরমশাই এসছিল তারা প্রত্যেকেই বুঝতে পারে তাদের সাধনার মাধ্যমে। কিন্তু তারা প্রত্যেকে একটাই কথা বলে যে এই জায়গাটা থেকে মানে ওই আত্মা এতটাই শক্তিশালী যে তাকে এই বাড়ি ছাড়া করা বা তাকে মুক্ত করার মতো ক্ষমতা তাদের নেই। এবং এক তান্ত্রিক এসে যজ্ঞ করে চেষ্টাও করে। কিন্তু সেই জিনিস কিন্তু বেশিদিন টেকসই হয়নি। এবার এইভাবে চলতে আরো বহু বছর কেটে যায়। এবার ওই বাড়ির যে ছেলেমেয়ে ছিল তাদের তো বিয়ে হচ্ছে না। তো তখন ওখানকার এক ঠাকুরমশাই বলে যে, "একটা কাজ করো, তোমার ছেলেমেয়েদের বাকি আরো তো মানে ওরা নিজেরাই ৪ ভাই-বোন ছিল মেয়েটারা। এছাড়া ওর জ্যাঠা ছিল, ওর কাকা ছিল, সবাই ওই বাড়িতেই থাকতো। তাদেরও ছেলেমেয়ে ছিল। তো এক ঠাকুরমশাইয়ের সাথে মানে কথাবার্তা বলে ওরা কি করে, কোনো এক ওদের নিকট আত্মীয়ের কাছে ওই কড়ি দিয়ে বেচা-কেনা বলে না? সেরকম করে গোত্রটা চেঞ্জ করে এবং ওই বাড়ির ছেলেমেয়েদের যাদের বিয়ে আটকে গেছিল, তাদেরকে অন্য কোনো নিকট আত্মীয়ের বাড়িতে রেখে সেখান থেকেই সম্বন্ধ দেখা, সেখান থেকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে এবং ওই গোত্র চেঞ্জ করার পরে তবেই কিন্তু বিয়েটা ওরা দিতে পেরেছিল বাকি ছেলেমেয়েদের। কিন্তু বাড়িতে এই ধরনের কার্যকলাপ, কোনো শুভ কাজ করা যেত না। কোনো ভালো-মন্দ রান্নাবাড়ির মানে ব্যবস্থা করা হলে সেগুলো হতো না। এরকম নানান জিনিসপত্র বহু বছর ধরে চলেছে। এবার বাড়ির লোকেরা তো মানে ভীষণই চিন্তায় যে এতগুলো বছর কেটে গেছে, প্রায় ৮ বছর হয়ে গেছে। ৮ বছর থেকে ৭ বছর হয়ে গেছে ঘটনাটা ঘটেছে। এর প্রভাব এখনো চলছে। তো তখন ওরা অনেক খোঁজখবর করে একজন আ তান্ত্রিকের সন্ধান পায়। সে তান্ত্রিক কিন্তু আম গয়া থেকে আরকি এসছিল। তো সেই গয়া থেকে সেই তান্ত্রিক আসে এবং তিনি সমস্ত বিষয়টা শুনে এবং ওখানে মানে ওই মেয়েটির বাড়িতে যাওয়ার পরে আ উনি তান্ত্রিক আরকি বুঝতে পারেন যে এই যে ঘটনাটা ঘটেছে বা এই যে শক্তিটা ওই বাড়ির মধ্যে রয়েছে, মেয়েটির আত্মার যে শক্তি, সেটা খুব স্বাভাবিক বিষয় নয় বা কোনো সাধারণ কোনো শক্তি নয়। এটার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে এবং সেই কারণের জন্যই কিন্তু অন্যান্য যারা ধরুন যে তান্ত্রিক এসছিল বা যে ঠাকুরমশাই এসছিল, তারা বুঝতে পারলেও কিন্তু সেরকমভাবে কোনো সলিউশন দিতে পারেনি। এটাই হচ্ছে তার কারণ। তো তারপরে যথারীতি জিজ্ঞেস করে যে, "কি করা যায় তাহলে?" তো তখন উনি বলেন যে, "দেখুন আপনারা তো একটা পাপ করেছেন। আপনারা যেভাবে মেয়েটিকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিলেন বা ছেলেটিকে যেভাবে অপমান করেছেন, মারধর করেছেন, এটা তো আপনারা পাপ করেছেন। আপনারা যতই পুজো আর্চা করুন, যতই আপনাদের মেয়ের নামে আপনারা বিভিন্ন জায়গায় দান-ধ্যান করুন না কেন, বেঁচে থাকাকালীন আপনারা তো তার সাথে যে অন্যায়টা করেছেন, এর প্রায়শ্চিত্ত যদি আপনারা সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এবং মেয়েটির আত্মাও কিন্তু আজ অব্দি শান্তি পায়নি, ওদিকে ছেলেটির আত্মাও শান্তি পায়নি।" আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যেটা উনি ইমেইলে মেনশন করেছেন যে ছেলেটির বাবা ছেলেটির ছিল ১ ভাই ১ বোন ছিল। ছেলেটির একটা বোন ছিল। তোর বোনের বিয়ের পরে কিন্তু ছেলেটির বাবা-মা গ্রাম ছেড়ে চলে যায়। ওরা অন্যত্র চলে যায় কিন্তু বাড়িটা ওখানেই ছিল। যাই হোক, তো ওই তান্ত্রিক তখন বলে যে, "দেখুন, আপনাদেরকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তটা এইভাবে করতে হবে, সেটা হচ্ছে যে ওরা কি চেয়েছিল? ওই ছেলেটি এবং মেয়েটি চেয়েছিল যে ওদের ভালোভাবে বিয়েটা দিয়ে দিক। এবং আম এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু প্রাথমিকভাবে চেয়েছিল যে বাড়ির লোকেদেরকে সঙ্গে নিয়ে যেভাবে আর ৫ টা বিয়ে হয় বাবা-মায়ের আশীর্বাদ সহযোগে, সেভাবেই ওদের বিয়েটা হোক। যখন ওরা বুঝতে পারে যে ওদের বাড়ির থেকে মানবে না, বিশেষত মেয়েটির বাড়ির থেকে একেবারেই মানবে না, তখনই কিন্তু ছেলেটা এবং মেয়েটি প্ল্যান করে যে তাহলে ওরা অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করবে। এবার ওই তান্ত্রিক তখন বলেন যে, "দেখুন, আপনাদেরকে একটা কাজ করতে হবে। ওরা যেটা জীবদ্দশায় চেয়েছিল, যেটা ওদের মনে প্রাণে ইচ্ছে ছিল, সেটা তো ওরা পায়নি। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে
ওদের বিয়েটা মানে মৃত্যু হয়ে গেছে ঠিকই, কিন্তু ওদের আত্মা তো এখনো রয়েছে। তো ওদের একটা বিয়ের ব্যবস্থা করুন। যদি এই বিয়ের ব্যবস্থাটা করা যায় এবং ঠিক যেভাবে বিয়ে হয় সেভাবেই বিয়ের সমস্ত আয়োজন করতে হবে, এবং সেইটা যদি করা হয় তাহলেই হয়তো ওদের আত্মা শান্তি পাবে। না হলে কিন্তু মানে ওদেরকে বলে, দেখুন আপনারা যেমন অসুবিধায় রয়েছেন, আপনাদের মেয়ের আত্মাও কিন্তু এখনো শান্তি পায়নি। তো এর মধ্যেই মেয়ের যে মা ছিল তিনি কিন্তু তার ভুল বুঝতে পারেন এবং তিনি অঝোরে কাঁদতে থাকেন এবং উনি বলেন যে, "আপনি যে করেই হোক এই ব্যবস্থা করুন। যা লাগে আমি মেয়ের বিয়েতে যা, যা দিতাম সমস্ত কিছু দিয়ে আমরা মেয়ের বিয়ের ব্যবস্থা করব।" এবার ঘটনা হচ্ছে যে যাদের বিয়ের ব্যবস্থা হতো তারা তো কেউ বেঁচেই নেই। তো সেই বিয়ের ব্যবস্থা কি করে সম্ভব? তো তখন ওই তান্ত্রিক বলে যে, "দেখুন আপনারা যেভাবে বিয়ে দিতেন সেরকম আয়োজন করুন। শাড়ি, গয়না, যা, যা কেনাকাটি করার, যা, যা বিয়ের যজ্ঞে লাগে, রিচুয়ালস এ যা, যা আছে সমস্ত কিছু সেভাবে করুন। এবং আপনারা যেভাবে মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করতেন বিয়েতে, ঠিক সেই ব্যবস্থাও করবেন। যাতে কোনো ত্রুটি না থাকে। একটা বিয়েবাড়ি যেরকম হয় একদম ১ম থেকে শেষ অবধি সেরকম।" তো ওনারা বলেন যে সকালবেলা যে বিয়ের যে আচার পদ্ধতি আছে, মেয়েকে মানে দই, খই চিঁড়ে খাওয়ানো, ওদের সমস্ত কিছু আপনারা করবেন। এবং আপনারা মনে রাখবেন ওদের দুজনের আত্মাই অত্যন্ত পবিত্র আত্মা এবং ভালো আত্মা এবং শক্তিশালী আত্মাও। ওরা যখন দেখবে, ওরা যখন বুঝতে পারবে যে ওদের বিয়ের ব্যবস্থা হচ্ছে, ওরা কিন্তু এইখানে এসে উপস্থিত হবেই। এবং যখন ওই গ্রামের লোক লোকটি তুষারবাবু এবং তার বাবা, তার পুরো ফ্যামিলির সামনে এই কথাটা বলেন, তো তখন না তুষারবাবু এই কথাগুলো শুনে না উনি খুব অবাক হয়ে যান। উনি বলছেন, কি বলছেন? এরকম কি সত্যি, সত্যি হবে?" বলছে, "হ্যাঁ, এই তো সামনের বুধবার ওদের এই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা কেউ যাব না। কিন্তু দেখতে যাওয়ার খুব ইচ্ছে আছে। কিন্তু ওর বাড়ির লোক এবং ওই তান্ত্রিকও বলেছেন যে গ্রামের লোকজন আসতে পারে, খেতেও পারে, কোনো অসুবিধে নেই। মানে এই যে জিনিসটা হবে এটা খুব ভালো পবিত্র জিনিস হবে।" তো তুষারবাবু এই সমস্ত শুনে বলেন, "কেউ যাক না যাক আমি তো যাবোই।" যথারীতি তুষারবাবুর বাবা-মা উনাকে বারণ করে, তো উনি বলছেন, "না, আমি যাব।" এইবার উনি সেই বিয়েতে উপস্থিত হন সকাল থেকে। তো উনি নতুন গ্রামে এসেছে, কেউ কিছু বলে, উনি বলেছে হ্যাঁ, হ্যাঁ, মানে ওকে আপ্যায়নই করে ওনাকে। যদিও ওনাকে খুব ভালো চিনতেন সেরকম নয়। তো সকাল থেকে উনি গিয়ে দেখছেন যে একটা বিয়ে বাড়িতে যেরকম মানে প্যান্ডেল খাটানো, গায়ে হলুদের জিনিসপত্র রাখা, সকাল থেকে একেবারে বিয়ে বাড়ির তে ঠিক যেরকম হয় ঠিক সেরকমই আয়োজন হচ্ছে। এবং ছেলের বাড়ির লোককে খবর পাঠিয়ে ছেলের বাড়িতে আরকি কিছু রিচুয়ালস হচ্ছে। সমস্ত কিছুই বিয়ের মতো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এখানে ছেলে বা মেয়ে, পাত্র বা পাত্রী কেউই উপস্থিত নেই। যাই হোক, তো তুষারবাবু ১ম থেকে শেষ অবধি এই ঘটনাটার সাক্ষী ছিলেন এবং উনি ইচ্ছাকৃতভাবেই এখানে এসেছিলেন এইটা দেখার জন্য, প্রত্যক্ষ করার জন্য যে আদতে বিষয়টা কি হয়। যাই হোক, তো সেই বিয়েতে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে। সকাল থেকে তো বিয়ের তোড়জোড় হচ্ছে। নান্নি মুখের জিনিসপত্র সমস্ত রাখা হয়েছে এবং এবং যান্ত্রিক বলে দিয়েছিলেন, উনি নিজেও উপস্থিত ছিলেন। উনি বলেছিলেন যে মেয়েটির উদ্দেশ্যে সকালবেলা যে খাবারটা দেয়া হবে, সেটা একটা ঘরে দরজা বন্ধ করে দিয়ে রাখতে। এবং উনি বলেন যে তোমরা ৩০ থেকে ৩৫ মিনিট কেউ ঘরের দরজা খুলবে না। এবং দরজা যখন ১ম খোলা হবে, সেটা কিন্তু বাড়ির কেউ খুলবে না, আমি খুলব। উনি একটা মন্ত্র বলেন এবং ওই নান্নি মুখের দই, চিঁড়ে, খই যা, যা দিয়ে করা হয় আরকি মিষ্টি-ফিষ্টি। তো সেগুলো একটা ঘরে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ঘরের ভিতরে একটা প্রদীপ জ্বলছিল। এবং ওই তান্ত্রিক যখন দরজাটা একটা মন্ত্র বলে খোলেন, অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রদীপটা নিজের মতো সুন্দর জ্বলছে। ঘরের দরজা মানে দরজা তো বন্ধই ছিল, প্লাস জানলাগুলোও বন্ধ ছিল। কিন্তু অদ্ভুতভাবে ওই চিঁড়ে দইটা মনে হচ্ছে যেন কেউ পরম তৃপ্তিতে পুরো চেটেপুটে খেয়ে রেখে গেছে। এই জিনিস যখন বাড়ির লোক দেখে সবাই ভীষণ রকমভাবে অবাক হয়ে যায়। যাই হোক, এরপরে মানে গায়ে হলুদের জিনিসপত্র ছেলের বাড়ি থেকে আসে। সেখানেও ওইভাবে হলুদ ফোটে যেভাবে আরকি রিচুয়াল হয় সেভাবে হয়েছে। তো সেখান থেকে হলুদ আনা হয়েছে এবং ওই ঠাকুরমশাই বলেন যে, "তোমরা কেউ এখানে থাকবে না। যেখানটায় আরকি গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে, বলছে সেখানে হলুদটা রেখে বলছে তোমরা সবাই চলে যাও। এবং ওই জায়গাটায় আমি না বলা অব্দি কেউ আসবে না।"
অদ্ভুতভাবে ওরকমই ৩০-৪০ মিনিট পরে সবাই যখন ওখানটায় গেছে, ওই তান্ত্রিক ১ম এ গেছিলেন। উনি দেখছেন ওখানটায় কেউ আসেনি এবং একটা বাটিতে হলুদ ফুটে ছেলের বাড়ি থেকে এসছিল। সেই হলুদের টুকরো, 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 টুকরো এদিক ওদিক পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন কেউ মানে ওখানে সদ্য যে হলুদ খেলা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এইসব দেখে তো বাড়ির লোকের যেমন প্রচন্ড কান্না পাচ্ছে, মেয়ের মা থেকে শুরু করে নিজস্ব নিকট আত্মীয়স্বজন, তারা সবাই তখন নিজেদের ভুলটা না প্রবলভাবে বুঝতে পারছে। যে আমরা এই সাধারণ একটা বিষয়কে নিয়ে জাতপাত নিয়ে মানে এরকম করতে গিয়ে এত বড় কিছু ঘটনা ঘটে গেল। এরপরে তো বিয়ের রিচুয়াল শুরু হলো। সেখানে মানে ওই যজ্ঞ হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র হচ্ছে। অদ্ভুত রকমভাবে মানে এগুলো তুষারবাবু নিজেও সাক্ষী আছেন। উনি বলছেন যে মালা বদলের জন্য যে মালা রাখা হয়েছে, সেই মালাটা ওইভাবে মানে মনে হচ্ছে যেন মালাটা রাখা হয়েছে, কিন্তু মালাটা একটু, একটু সরে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে কখনো কোনো মানুষ এদিক থেকে ওদিক গেলে প্রদীপের শিখাগুলো যেমন এদিক ওদিক করে, সেরকম হচ্ছে। এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই শাড়ি, গয়না সমস্ত কিছু একটা দরজা বন্ধ করে রাখা ছিল। সেখান থেকে কিন্তু মানে একটা টিপের পাতা রাখা ছিল এবং ওই মেয়েটি টিপ পড়তে খুব ভালোবাসতো। তো সেই টিপের পাতাটা কিন্তু মানে শাড়ি গয়না কিছু হয়নি। কিন্তু শুধুমাত্র ওই একটা টিপের পাতা ওখান থেকে কিন্তু উধাও হয়ে গেছিল। সেই টিপের পাতাটা কোথায় গেছিল সেটা কিন্তু কেউ জানে না। এবং ওখানে সিঁদুর রাখা ছিল। সিঁদুর রাখা ছিল এবং ওই যেখানটা বিয়ে হচ্ছিল সেখানটায় খুব বেশি লোকজন ছিল না। কারণ মানুষের মনে একটা ভয় ভীতিও ছিল। তো তুষারবাবু যেটা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন যে একটা জায়গায় একটা সিঁদুর রাখা ছিল। একটা ওই যাদের আরকি যেরকম রিচুয়াল থাকে পরানো, তো সেরকমই একটা জায়গায় মেটে সিঁদুর রাখা এবং অদ্ভুতভাবে মানে উনি ওই তান্ত্রিক যিনি আছে তিনি মন্ত্রটা পড়ছেন এবং পুরো মনে হলো যেন সিঁদুরের কৌটো থেকে কেউ একজন এক চিমটে সিঁদুর তুলল এবং দেখবেন একটা জায়গায় যদি ওরকম সিঁদুর উপুড় করে রাখা থাকে এবং সেখান থেকে যদি কেউ এক চিমটে সিঁদুরও নেয়, আশপাশে কিন্তু একটু, একটু করে গুঁড়ো পড়তে পারে এবং সকলের চোখের সামনে মানে দেখতে পায় সবাই যে সিঁদুরের যে জায়গাটা সুন্দর করে উঁচু করে রাখা ছিল, সেই জায়গাটা মনে হলো যেন একটুখানি ঘেঁটে গেল এবং মাটিতে বিন্দু, বিন্দু গুঁড়ো, গুঁড়ো সিঁদুর যেন পড়ে রইল। এবং এই ঘটনাটা যখন ঘটে, ঠিক এর মিনিট ৫ এর মধ্যে বাইরে কিন্তু কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হচ্ছিল না। হঠাৎ করেই মনে হলো যেন প্রবল হাওয়া দেয়া শুরু হলো। মানে এত হাওয়া দিচ্ছে যে গাছপালা নড়ছে, প্যান্ডেল করা সেই প্যান্ডেলের কাপড়গুলো নড়ছে এবং চারিদিকটা মনে হচ্ছে যেন শরীরটাকে মানে একবারে পুরো শীতল বাতাস বয়ে যাচ্ছে এবং তখন কিন্তু শীতকাল তা কিন্তু নয়। মানে উনি বলছেন যে এরকম একটা অদ্ভুত জিনিস যে দেখব মানে এরকম নয় যে উনি চোখের সামনে কোনো ছায়ামূর্তি দেখেছে বা চোখের সামনে ছেলেটা বা মেয়েটা বিয়ে করছে সেটা দেখা যাচ্ছে, এরকম ব্যাপার কিন্তু নয়। কিন্তু পুরোটাই যে ছোট, 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 ছোট যে বিষয়গুলো, ওই যে হঠাৎ করে ঝড় বৃষ্টি ছাড়াই নড়ছে, আ গাছপালা নড়ছে, প্যান্ডেলের কাপড়গুলো নড়ছে এবং একটা প্রবল ঠান্ডা হাওয়া যেন মনে হলো শরীরে লাগলো। তারপরে ওই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর ঝরে পড়া, এই প্রত্যেকটা বিষয় যেন বারবার জানান দিচ্ছে যে ওরা যেন খুব খুশি হয়েছে এবং ছেলেটি মেয়েটি যেটা এত বছর ধরে চেয়েছিল, যেটা যেটা যে জিনিসটা চাইতে, চাইতে ওদের নিজেদের জীবনটা চলে গেল, সেই জিনিসটা যেন কোথাও পূর্ণতা পেল। এইবারে তো মানে বাড়ির লোক প্রচন্ড কাঁদছে এবং হাতজোড় করে ছেলেটার মেয়েটার উদ্দেশ্যে বারবার ক্ষমা চাইছে। এবং বারবার করে যখন ক্ষমা চাইছে, তখন ওই যে তান্ত্রিক ছিল তিনি বলছেন যে, "তোমরা শুধু ক্ষমা চাইছো তাই নয়, তোমরা প্রার্থনা করো যেন ওরা শান্তি পায় এবার।" অনেকগুলো দিন, অনেকগুলো বছর কেটে গেছে মাঝখানে। ওরা কিন্তু শান্তি পায়নি। তোমরা প্রার্থনা করো এবং তোমরা ভগবানের কাছেও প্রার্থনা করো যাতে ওরা মুক্তি পায়, ওরা যেন শান্তি পায়। তো সেখানে ওর মা, বাবা আরো পরিবারের লোকজন মানে এরকমভাবে প্রার্থনা করছে এবং ওইখানে মানে ওই যে মানে মালা বদলের জন্য যে মালা রাখা ছিল না? সেই মালার থেকে না ফুলগুলো মনে হলো যেন মালাটা ছিঁড়ে ফুলগুলো যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। এবং এই জিনিসটা যখন হয়, তখন তান্ত্রিক বলেন যে ওরা শান্তি পেয়েছে। ওদের জীবনের পূর্ণতা মানে জীবদ্দশা তার পূর্ণতা হলো না। কিন্তু ওরা এবার শান্তি পেয়েছে এবং ওদের আত্মার একটা অদ্ভুত মুক্তি ঘটেছে এবং সেটা স্বয়ং ভগবান করেছেন। এবং এই যে মালাটা ছিঁড়ে ফুল ছড়িয়ে পড়ল, এটাই তার প্রমাণ। তো তখন বলে যে এই যে মানে কার্যকলাপ করা হলো, এইটা সম্পূর্ণ রকমভাবে সার্থক হয়েছে।
ওদের মুক্তিও হয়েছে এবং এরপর থেকে আপনারা বাড়িতে এরকম কোনো আওয়াজ বলুন বা কোনো অস্বাভাবিক ভৌতিক কার্যকলাপ বলুন, আপনারা কিছুই উপলব্ধি করতে পারবেন না। কারণ ওদের আত্মার শান্তি হয়ে গেছে এবং ওদের মুক্তি হয়েছে। ওরা এবার এই জগৎ থেকে ওদের যে আরকি যে জগৎ আছে সেইখানে ওরা সুন্দর শান্তিতে বিরাজ করছে। এবং ওদের মনের যে আশা ছিল যেটা জীবদ্দশায় পূরণ হয়নি, সেই আশাটা মরণোত্তর পূর্ণ হলো এবং আর কোনো রকম কোনো সমস্যা থাকলো না। যাই হোক, তো এই জিনিসটার জন্য ওই তান্ত্রিক কিন্তু একটা টাকাও নাকি নেয়নি এবং তুষারবাবু এই ছোট জিনিসগুলো ওখানে দাঁড়িয়ে থেকে কিন্তু নিজের চোখে উপলব্ধি করছেন এবং একটা সময় ওখানে ভয়ে আশেপাশের লোকজন ইভেন ওদের আত্মীয়স্বজনও কিছু কিন্তু ওখান থেকে সরে পড়ে। কিন্তু তুষারবাবু পুরো জিনিসটা নিজের চোখে দেখেছিলেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর একটু সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিন। একটু বেশি করে শেয়ার করলে কি হবে, এইরকম এই ঘটনাগুলো যেগুলো মানুষের সাধারণ আর ৫ টা মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো সাধারণ মানুষরা উপলব্ধি করেছে, সেগুলো সকলের সাথে ছড়িয়ে পড়বে। এবং যত বেশি মানুষ এগুলো জানতে পারবে, তত বেশি মানুষ এটাও বুঝতে পারবে যে আমাদের আশেপাশেই, আমাদের এই মানে সমাজের মধ্যেই কোথায় কখন কি সব ঘটনা ঘটছে। আমি নিজেও যখন এই ইমেইলগুলো পড়ি না, আমি ভাবি যে এরকম ঘটনাও ঘটে? সত্যি যে এরকম ঘটনা ঘটে সেটা আপনাদের সকলের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি এবং আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরার, যাতে আপনারাও সকলে জানতে পারেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।